আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব যে রসায়নের ধারণা যে চ্যাপ্টারটা আছে ওইটার জাস্ট এমসিকিউ পার্টটুকু। গত লেকচারে আমরা রসায়নের ধারণা চ্যাপ্টারের যে থিওরিটুকু আছে ওইটা বই থেকে পড়ছিলাম। আজকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এখানে যে এমসিকিউ গুলো আসছে এগুলা বিগত বছরের যে এমসিকিউ, বিভিন্ন স্কুল কলেজের এমসিকিউ এবং মাস্টার টেনের কিছু কোয়েশ্চেন আছে। আর এখানে যে এমসিকিউ গুলা আছে এগুলার মধ্যে কিছু এমসিকিউ যেগুলো আমাদের মেইন বইয়ের মধ্যে নাই, এগুলা অনেক আগের পুরাতন যে কেমিস্ট্রি বই ছিল এসএসসি লেভেলের ওইটা থেকে নেওয়া হয়েছিল। সো অনেক ইনফরমেশন নতুন নতুন আসবে। চলো লেকচারটা শুরু করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের নিচে কোন পদার্থটি ব্যবহৃত হয়। তো আমরা জানি খাদ্য সংরক্ষণের জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিজারভেটিভস। তো এর আনসার হবে প্রিজারভেটিভস। তারপরে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এটা মূলত দাহ্য পদার্থের চিহ্ন। এই চিহ্নের সাথে নর্মালি আমরা আরেকটা চিহ্নের সম্পর্ক পাই, সেটা হচ্ছে জারক পদার্থের চিহ্ন। এরকমই শুধু মাঝখানে থাকবে একটা বৃত্ত। তো এই চিহ্নের মাঝখানে আছে আবার আগুনের শিখা, কিন্তু এর মাঝখানে এটা বৃত্ত। এটা ইন্ডিকেট করে জারক পদার্থের চিহ্ন। জারক পদার্থের চিহ্ন। আচ্ছা, জারক পদার্থ কোনগুলা? এগুলা হচ্ছে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে আসি, তাহলে এটার আনসার হবে দাহ্য পদার্থ। তারপরে বলা আছে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? সেটা হচ্ছে এই চিহ্নটা। আর এই চিহ্নের অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে ট্রিফেল চিহ্ন। এই চিহ্নটা সর্বপ্রথম 1986 সালে সর্বপ্রথম ইউজ করা হয় এবং এটা সর্বপ্রথম ইউজ হয়েছিল আমেরিকায়। আচ্ছা, তারপরে আসো, কপারের সাথে অন্য ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। সো কপারের সাথে আমরা ইউজ করি টিন। এই কপার এবং টিন এই দুইটা মিলে তৈরি করা হয় ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু বা অ্যালয়। তাহলে এর আনসার হবে টিন বা এসেনস্টেনাম। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এটা হচ্ছে উত্তেজক পদার্থের চিহ্ন। বিষাক্ত পদার্থের চিহ্ন হবে এরকম একটা চারকোণাকৃতির বক্স থাকবে এবং এর মধ্যে থাকবে একটা কঙ্কালের চিহ্ন এরকম। আচ্ছা, আর দাহ্য পদার্থ অলরেডি আমরা দেখে আসছি, আর তেজস্ক্রিয় পদার্থ অলরেডি দেখছি আমরা। তারপরে দেখো, কাঁচা আমে থাকে দুইটা অ্যাসিড থাকে, একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, একটা আছে মেলিক অ্যাসিড। যে কোনো দুইটা মানে যে কোনো একটা এমসিকিউর মধ্যে থাকতে পারে। আর অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনেগারের মধ্যে, আর ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ার যে হুল আছে ওইটার মধ্যে, আর অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোর মধ্যে। আচ্ছা, তারপরে আসি নিচের কোনটি বিস্ফোরক পদার্থ। এজন্য আমি কিছু নিমোনিক লিখে রাখছি, এটা তুমি চাইলে তোমার মতো লিখতে পারো। তো এখানে দেখো লিখে রাখছি যে এক্স হচ্ছে যতন। সো এক্স এর যতন করতে হবে, এটা জাস্ট মজা করে লিখছি। যেমন এখানে এক্স বলতে বোঝানো হচ্ছে যে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক পদার্থ। যতন হচ্ছে, যতনের জ হচ্ছে জৈব পারক্সাইড, ত হচ্ছে টিএনটি এবং ন হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এই যে টিএনটি এবং নাইট্রোগ্লিসারিন এরা মূলত বোমা তৈরিতে ইউজ করা হয়। তারপরে দেখো এখানে লিখছি যে ফজলি আম পাই। এই ফজলির ফ হচ্ছে ফ্লামেবল, মানে এল মানে ফজলি, এটা হচ্ছে ফ্লামেবল বা দাহ্য পদার্থ। আমের হচ্ছে অ্যালকোহল। পাইয়ের প হচ্ছে পেট্রোলিয়াম এবং তৈল। এগুলা হচ্ছে পেট্রোলিয়াম কি কি? এলপিজি এবং সিএনজি গ্যাস। আর রসই হচ্ছে ইথান। আচ্ছা, তারপরে দেখো মিথিলার বয়ফ্রেন্ড টক্সিক। এখানে মিথিলা হচ্ছে মিথানল, বয়ফ্রেন্ড হচ্ছে বেনজিন এবং ক্লোরোবেনজিন। আর টক্সিক বলতে বোঝানো হচ্ছে টক্সিক বা বিষাক্ত পদার্থ। তারপরে বাতিজার স্বাস্থ্য ভালো না। এখানে বাতিজা হচ্ছে বেনজিন,
টতে টলুইন এবং জতে জাইলিন। আর স্বাস্থ্য বলতে বোঝানো হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। সো এগুলা তুমি তোমার মতো চাইলেও মনে রাখতে পারো, বা আমি যেগুলা দিছি ওইগুলা মানে ইউজ করে তুমি তোমার মতো মনে রাখতে পারো। তো চলো আমরা যাই। তাহলে বিস্ফোরক পদার্থ নেমনিক হচ্ছে যে এক্স দিয়ে মনে রাখছিলাম যে এক্স এর যতন, যতনের মধ্যে হচ্ছে জৈব পারক্সাইড। আচ্ছা, জৈব পারক্সাইডের সংকেত হচ্ছে R2O2। আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ। ক্ষত সৃষ্টিকারী পদার্থগুলো হচ্ছে যে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস, অ্যাসিড এবং ক্ষার। আচ্ছা, সো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস, আমি একটা কথা বলছিলাম যে গত লেকচারে যে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হাতের মধ্যে রাখি তখন হাতটা ফুটো হয়ে অ্যাসিড নিচে পড়ে যাবে। তো এখানে দেখো এই যে হাতের মধ্যে অ্যাসিড ডালা হচ্ছে, সো এটাই নির্দেশ করে যে হাতের মধ্যে ক্ষত সৃষ্টি করবে। তাহলে এটার আনসার হবে ক। তারপর হচ্ছে নিচের কোনটি দাহ্য পদার্থ। দাহ্য মনে রাখছিলাম যে ফ্লামেবল বা দাহ্য, ফজলি আম পাই। সো পাইয়ের মধ্যে রসই আছে, এখানে রসই হচ্ছে ইথার। আচ্ছা, তারপর নিচের কোন চিহ্নটি জারক পদার্থ, জারক গ্যাস বা তরল চিহ্ন নির্দেশ করে। আমরা দেখে আসছি যে এইটা হচ্ছে ফ্লামেবল বা দাহ্য পদার্থের চিহ্ন, আর এই যে আগুনের শিকার মধ্যে বৃত্ত থাকবে যেটা, এটা হচ্ছে দাহ্য পদার্থের জারক গ্যাস বা তরলের চিহ্ন। তারপরে দেখো অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি। এই কোয়েশনটা মূলত আসছে ওই যে রাসায়নিক বিক্রিয়া করার ক্ষেত্রে বা একটা গবেষণা করার ক্ষেত্রে কিছু ধাপ অবলম্বন করতে হয়, এই ধাপ থেকে। সো এই দেখো এখানের মধ্যে তারা একটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছে যে 6টি ধাপের মাধ্যমে এটা সম্পন্ন হয় এবং প্রত্যেকটা ধাপ কোন ধাপে কি হয় সেটা এখানে কিন্তু এমসিকিউর মধ্যে থাকবে। তো প্রত্যেকটা ধাপের যে বর্ণনা আছে এগুলা আমাদের জানতে হবে। ফার্স্টে হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, সেকেন্ড হচ্ছে বই বা পূর্বের গবেষণার সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেয়া, আর প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ বা প্রসেস, এটা হচ্ছে পরীক্ষার প্রসেস, এটা হচ্ছে পরীক্ষণ বা এক্সামিনেশন যেটা তুমি পরীক্ষা করবে। তারপর তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ করবে, এবং সর্বশেষ ধাপ হচ্ছে ফলাফল ফলাফল নিয়ে আলোচনা করা। তো এখানে দেখো যে এখানে মূলত কি বলছে যে ষষ্ঠ ধাপটা কি আছে। তো ষষ্ঠ ধাপটা হচ্ছে যে আমাদের ফলাফল নিয়ে আলোচনা করা। যে আরেকটা জিনিস আমি বলে রাখি যে এখানে যে এমসিকিউ গুলা আছে, এইগুলা যে অপশনগুলো আছে, এইগুলার অপশন অনেক সময় পূর্বের যে বইগুলো আছে ওইগুলা থেকে নেওয়া হয়েছে, যার কারণে অনেক সময় তোমার মেইন বইয়ের এমসিকিউর সাথে এটা মিলবে না। তো তোমার কাজ হবে যে তুমি যে আনসারটা সবচেয়ে প্রিফারেবল তোমার কাছে মনে হবে তুমি ওইটাই দিবা। তো এখানে আনসারটা হবে তত্ত্ব, উপাত্ত, সংগঠন এবং বিশ্লেষণ। কারণ কি? কারণ হচ্ছে এই দেখো বিশ্লেষণ করতে হবে, কারোর সাথে আলোচনা করতে হবে এই নিয়ে। সো ফলাফল নিয়ে আলোচনা করাই হচ্ছে এর ধাপ, কিন্তু এখানে লেখা আছে তথ্যের বিশ্লেষণ। অনেক সময় এইটা ভুলও হতে পারে, তবে তুমি বুঝে আনসার করবা। আচ্ছা, তো ট্রিফেল চিহ্ন কোন দেশে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমেরিকায়। কত সালে? 1946 সালে। তারপরে দেখি যে 13 নম্বর প্রশ্ন কি বলছে, যে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি। আমরা কি দেখছিলাম, এটা ছিল যে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। সো এখানে কি হবে, এখানে আনসারটা হবে যে এই যে এটা কাজের পরিকল্পনা প্রণয়ন, এইটা হবে মানে ওইটার সাথে মানে অনেকটা সামঞ্জস্যপূর্ণ আনসার। সো এটার আনসার হবে কাজের পরিকল্পনা প্রণয়ন। তারপরে আসো নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে জারক পদার্থ, যেমন ক্লোরিন। এটা যেমন আমাদের ত্বকের ক্ষতি করতে পারে, ঠিক তেমনি এটা আমাদের শ্বসন তন্ত্রের ক্ষতিও করতে পারে। সো এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে জারক পদার্থ কোনটি, এর চিহ্ন কি, এর চিহ্ন হচ্ছে যে আগুনের শিকার মধ্যে একটা বৃত্ত থাকবে, আর এটা কি কি ক্ষতি করতে পারে, আমাদের ত্বকেরও ক্ষতি করতে পারে, শ্বসনতন্ত্রেরও ক্ষতি করতে পারে। সো এটার আনসার হবে ক্লোরিন। তারপরে দেখো যে 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল কোনটি, সেটা হচ্ছে ট্রিফেল চিহ্ন। আচ্ছা, তারপরে দেখো কাজ পরিষ্কারক হিসাবে ব্যবহার করা হয় কোনটি। এটা মূলত আমাদের চ্যাপ্টার 12 এর কোয়েশ্চেন, যদিও এখানে চলে আসে, তারপরে জাস্ট জেনে রাখো সেটা হচ্ছে অ্যামোনিয়া। বা NH3। আচ্ছা, তারপরে দেখো পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ, অনুসন্ধান এবং গবেষণা কাজে কততম ধাপ। পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ,
এটা হচ্ছে আমাদের গবেষণা ধাপের পঞ্চম যে ধাপ সেটা। কারণ কি দেখো, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ, এটা হচ্ছে যে পঞ্চম ধাপ। তারপরের কোয়েশ্চেন দেখো যে অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? সর্বশেষ ধাপই হচ্ছে ষষ্ঠ ধাপ। তো এবং ষষ্ঠ ধাপ কি ছিল? যে গত কোয়েশ্চেন আমরা দেখছি তথ্য উপাত্ত এবং তথ্য উপাত্তের সংগঠন এবং বিশ্লেষণ। সো এটার আনসার হবে তথ্য উপাত্ত এবং সংগঠন ও তথ্য উপাত্ত এর সংগঠন ও বিশ্লেষণ। তারপরে দেখো নিচের কোন গ্যাসটি শ্বাসকষ্টের জন্য দায়ী? আমরা আগে দেখছি যে ক্লোরিন হচ্ছে ত্বক এবং শ্বাসকষ্টের জন্য দায়ী। সো এর আনসার হবে ক্লোরিন গ্যাস, এটা মূলত ক্লোরিন গ্যাস। আচ্ছা, তারপরে দেখো এলপিজি এবং সিএনজি সংরক্ষণে কোন সতর্কতামূলক চিহ্ন ব্যবহার করা হয়? এটা হচ্ছে একটা দাহ্য পদার্থ এবং এলপিজি এবং সিএনজি হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, আমরা আগে দেখছি নেমোনিকের মধ্যে, এবং এর আনসারটা হবে দাহ্য পদার্থের চিহ্ন। সো এর আনসার হবে এই যে শিখা, এই যে আগুনের শিখা, সেটা হবে এর আনসার। আচ্ছা, তারপরে জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি? বৃত্তের উপর আগুনের শিখা। তারপর আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে আরবি ভাষা আল কিমি থেকে। তারপর কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। এর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোজেনও থাকবে এবং কার্বন থাকবে। আচ্ছা, এটা হচ্ছে এর রাসায়নিক সংকেত, এর আণবিক সংকেত হচ্ছে এইটা। আমরা গত লেকচারের মধ্যে এটা লিখে দিয়েছিলাম, C6H10O5N। তারপরে অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি? দ্বিতীয় ধাপ হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান। এখানে ওই জায়গার মধ্যে লেখা ছিল যে বই এবং পূর্ববর্তী গবেষণার পত্রের সাহায্যে একটা ধারণা লাভ। সো এটা হচ্ছে এই যে বিষয়বস্তু সম্পর্কে একটা সম্যক জ্ঞান, মানে হচ্ছে একটা ধারণা লাভ করা। তারপর হাসপাতালের বর্জ্য পূর্ণ ড্রামের গায়ে নিচের কোন সাংকেতিক চিহ্নটা লাগানো থাকে? এটা হচ্ছে পরিবেশ। কারণ কি, এই যে যে গ্যাসগুলা, এই যে উপাদানগুলা আছে, এই উপাদানগুলা মূলত আমাদের পরিবেশের জন্য মূলত ক্ষতিকর। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। সো এই রাসায়নিক পদার্থ যাতে আমাদের উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষতি না করে, সেজন্য এটা পরিবেশের যে ঝুঁকিপূর্ণ এরকম একটা সাইন লাগানো থাকে, অর্থাৎ পরিবেশের জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয়। সো এইটাই মূলত এই হাসপাতালের বর্জ্য পদার্থের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর অনুসন্ধান এবং গবেষণা কাজের প্রথম শর্ত বা ধাপ কোনটি? প্রথম শর্ত বা ধাপ হচ্ছে যে বিষয়বস্তু নির্ধারণ। ফার্স্টে আমরা দেখছিলাম বিষয়বস্তু নির্ধারণ। সো এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে মানে বুঝতে পারতেছি যে এই যে চিহ্নগুলো আছে, তারপর এই যে প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ পদার্থের যে উদাহরণগুলা এবং প্রত্যেকটা ধাপ কোনটা কততম ধাপ, সেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে। এইগুলাই মূলত এমসিকিউর মধ্যে ঘুরে ফিরে বারবার আসবে। তারপরে দেখো আলকেমি শব্দটি কোন সভ্যতা বোঝানো হতো? আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো? সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা বা আরব আরব যে মধ্যযুগীয় সময়টাকে বোঝানো হতো। সো এটা হচ্ছে মিশরীয় বা আরব সময়টাকে বোঝানো হতো। তারপরে দেখো ট্রিফেল দ্বারা কোন প্রকার রশ্মি বোঝানো হয়? ট্রিফেল মূলত একটা তেজস্ক্রিয় রশ্মির জন্য ইউজ করা হতো। এটা এই যে তেজস্ক্রিয় রশ্মি থেকে আলফা, বিটা, গামা এই ৩ ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হয়। এই রশ্মিগুলা আমাদের বডির মধ্যে প্রবেশ করলে এটা আমাদের যে কোনো অঙ্গকে বিকলাঙ্গ করে দিতে পারে। সো এটা আমাদের বডির জন্য অতিরিক্ত ক্ষতিকর। এবং একটা জিনিস মনে রাখো যে পর্যায় সারণীর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর চেয়ে বেশি, তারাই মূলত তেজস্ক্রিয় পদার্থ হিসাবে কাজ করে। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে পারমাণবিক সংখ্যা কতর চেয়ে বেশি হলে, এটা ৮২ এর চেয়ে বেশি হলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য, মানে তেজস্ক্রিয় পদার্থ হিসাবে এটা কাজ করবে এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে? মোম কি? মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, তাহলে কার্বনের সাথে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। সো এটার আনসার হচ্ছে হাইড্রোজেন। তারপর ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রং করানোর কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল? এই যে কোয়েশনগুলা, এইটা 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 এগুলো আমাদের পূর্ববর্তী যে বইটা ছিল ওইটার মধ্যে মূলত ছিল। সো যদিও এখন নাই, কিন্তু যেহেতু মানে আমাদের বোর্ড প্রশ্নে চলে আসছে, সো এটা রিপিট হওয়ার চান্স কিন্তু আছে। এটা জাস্ট তুমি এমসিকিউ আকারে মনে রাখো, আর মানে তেমন ইন ডিটেলস জানার তোমার দরকার নেই।
তো এটার আনসার হবে 5,000 বছর পূর্বে। তারপরে দেখো কোন সনকে রসায়নের বছর হিসাবে গণনা করা হয়, এটা হচ্ছে 2011 সালকে। তারপর হচ্ছে 2012 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়, এটা হচ্ছে 84টি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়। নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে, সেটা হচ্ছে এই চিহ্নটা। তারপরে দেখো ব্রোঞ্জ তৈরিতে নিচের কোন দুটি ধাতু ইউজ করা হয়, সেটা হচ্ছে কপার এবং টিন। তাহলে কপার এবং টিন হচ্ছে আনসার। আর এমসিকিউর মধ্যে আরেকটা ইনফরমেশন এড করো যে কপার হচ্ছে এর মধ্যে 90% এবং টিন হচ্ছে 10%। এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা চ্যাপ্টার 12 এর মধ্যে আছে। আচ্ছা, কোন যুগীয় রসায়ন চর্চা আলকেমি নামে পরিচিত ছিল, সেটা হচ্ছে মধ্যযুগীয়। সো এটা হচ্ছে প্রাচীন ও মধ্য এই সময়টা হচ্ছে মূলত রসায়ন চর্চার জন্য খুবই প্রসিদ্ধ। আর এই যে রসায়ন চর্চার ক্ষেত্রে আমাদের মুসলিম যে বিজ্ঞানীরা ছিলেন তারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই ক্ষেত্রে। তারপরে দেখো প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় কোন দেশে, সেটা হচ্ছে মিশর বা আরব যে অংশটুকু ছিল ওই সময় শুরু হয়েছিল। তাপ প্রয়োগে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে পদার্থের ক্ষেত্রে যখন তাপ প্রয়োগ করা হয়, ধরো এই জায়গার মধ্যে একটা কি আছে, মানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে অসংখ্য অণু আছে। তুমি কি করলা যে এই বক্সের মধ্যে বাইরে থেকে আগুন দিলা। সো আগুন দিলে কি হবে, এই কোনাগুলার মধ্যে শক্তি সঞ্চার হবে এবং এগুলা বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকবে। সো এদের গতিশক্তি বৃদ্ধি পাবে এবং গতিশক্তি যদি বৃদ্ধি পায় তখন এদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল তখন এই আকর্ষণ বলটা কমে যাবে, কারণ কি তারা এদের একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাবে, যার কারণে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা হ্রাস পাবে। সো এটার আনসার হবে খ, হ্রাস পায়। নিচের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? জৈব যৌগ বিদ্যমান হচ্ছে যে প্রকৃতিতে যে সকল জিনিসপত্র পাওয়া যায় এগুলাই মূলত হচ্ছে জৈব যৌগ থাকে। বা এখানে দেখো যে এই যে খাবার লবণের সংকেত হচ্ছে NaCl, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4 এবং পানির সংকেত হচ্ছে H2O। কাঠের মধ্যে থাকে সেলুলোজের সংকেত হচ্ছে C6H10O5N। সো এই যে প্রাকৃতিতে প্রাপ্ত জিনিসটাই হচ্ছে মূলত কাঠের জিনিস, জৈব যৌগ। সো এটা হচ্ছে কাঠ বা প্রকৃতিতে প্রাপ্ত উদ্ভিদ বা যে খাবারের যে উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন এগুলা হচ্ছে আমাদের জৈব যৌগ, বাকিগুলা অজৈব যৌগ। আচ্ছা, তো মোমে কার্বনের সাথে কোন যৌগটি থাকে, এটা অলরেডি দেখছি, এটা হচ্ছে হাইড্রোজেন। তারপরে দেখো যে জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কোনটি? আমাদের যে বডি বা জীবদেহ গঠিত হয় এর প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। কারণ কি, এই যে আমাদের মাসেলগুলো আছে, তারপর আমাদের যে হাড়গুলা তৈরি হওয়ার জন্য অ্যাক্টিন মায়োসিন এই যে প্রোটিনগুলো লাগে, এগুলো আমাদের মূলত একটা দেহ গঠনে বা বডির ফুল স্ট্রাকচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এর আনসার হবে প্রোটিন। তারপর খাদ্যের প্রয়োজনীয় উপকরণ আমিষ কোন ধরনের যৌগ, এটা হচ্ছে জৈব যৌগ। নিচের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান, সেটা হচ্ছে কাঠ। একুয়াটিক শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? একুয়াটিক শব্দটা হচ্ছে মূলত জলজ উদ্ভিদ বা পানির ক্ষেত্রে ইউজ করা হয়। অনেক সময় তোমরা দেখবা একটা বিক্রিয়ার ক্ষেত্রে যে, যেমন একটা উদাহরণ দিই, যেমন H2O প্রথমে লেখা থাকবে লিকুইড, তারপর হচ্ছে H2O লিখে লেখা থাকবে যে গ্যাস, তারপর হচ্ছে H2O এখানে লেখা থাকবে যে এস। সো এই যে এল, এই যে জি, এই যে এস, এটা মূলত একটা পদার্থের অবস্থান মানে নির্দেশ করে। এখানে এল হচ্ছে লিকুইড অর্থাৎ তরল জাতীয় পদার্থ, এটা বোঝানো হচ্ছে। তারপর এই যে জিটা বোঝানো হচ্ছে যে গ্যাসিয়াস বা এটা মূলত এই পানিটা হচ্ছে জলীয় বাষ্প হিসাবে আচরণ করবে। তারপর এই যে এস, এটা হচ্ছে সলিড বোঝানো হচ্ছে অর্থাৎ পানিটা কঠিন হিসেবে থাকবে, অর্থাৎ এটা বরফ নির্দেশ করছে। সো একুয়াটিক বা একুয়াস এই জিনিসটা ইউজ করা হয় জলজ উদ্ভিদের ক্ষেত্রে। সালোকসংশ্লেষণ মূলত কি ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া। এটার ডেফিনেশনের মধ্যে বলা আছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড
এবং পানির উপস্থিতিতে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং বাই প্রোডাক্ট হিসাবে বা উপজাত হিসাবে অক্সিজেন এবং পানি নির্গমন করে, তাকে সালোক সংশ্লেষণ বলা হয়। সো এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর এটার মূল কারণ হচ্ছে অনেকগুলা যে বিক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন হয়, এই কারণে এটাকে জৈব রাসায়নিক বিক্রিয়া বলা হয় এবং এটা একটা জীবের দেহের মধ্যে সম্পন্ন হয়, যার কারণে এটা হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া। তারপরে দেখো, বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির ক্ষেত্রে কোন কোন পদার্থটি নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে তামা বা কপার। কারণ কি, আমরা যে তারগুলো ইউজ করি সেগুলো হচ্ছে তামার তার বা কপারের তার। তারপর হচ্ছে আমরা যে রেফ্রিজারেটর ইউজ করি, রেফ্রিজারেটরের মধ্যে কন্ডেন্সার হিসাবে কপারের তার ইউজ করা হয়। সো এই সকল ক্ষেত্রে যদি আমরা কন্টিনিউয়াসলি এগুলো ইউজ করতে থাকি, এগুলা কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। আবার অনেক সময় দেখো যে রূপার জিনিস ইউজ করা হয়। সো এই দুইটা, রূপা কিন্তু খুব ভালো পরিবাহী, এটার দামও কিন্তু অনেক বেশি। সো কপার বা রূপা এগুলা মূলত আমরা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি করার ক্ষেত্রে ইউজ করি। জুস, কেক, সস, বিস্কুট প্রভৃতি বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রিজারভেটিভস। আর প্রাকৃতিক ভাবে প্রিজারভেটিভস হচ্ছে, এটা হচ্ছে যে সিরকা বা ভিনেগার। তারপর ড্রাই ওয়াশ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এটা আমরা দেখব যে চ্যাপ্টার 11 যখন পড়ব, তখন এই চ্যাপ্টারের মধ্যে যে কিভাবে মিথেন থেকে ইউভি রের সাহায্যে আমরা কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করতে পারি, সেটা ওই জায়গার মধ্যে আলোচনা করা হবে। আচ্ছা, তারপর দেখো, কোনটি যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে মিথেন। এই মিথেন কেন ইউজ করা হয়? কারণ এটা হচ্ছে একটা গ্যাস এবং প্রকৃতিতে আমরা যে গ্যাসটা পাই তার মধ্যে 94% হচ্ছে মিথেন, এবং এটাকে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানও বলা হয়। আচ্ছা, এখন দেখো, কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় কোন কাজে, সেটা হচ্ছে পিঠা ফুলাতে। পিঠা তৈরির সময় যখন খাবার সোডা ইউজ করা হয় যেমন ময়দার সাথে, তখন এইটা যখন গরম হয় তখন এটা বিভাজনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড মূলত পিঠাটাকে ফুলিয়ে চলে যায়। সো কার্বন ডাই অক্সাইড পিঠা ফুলাতে ইউজ করা হয়। এটা আমরা শিখবো চ্যাপ্টার 12 এর মধ্যে হোমওয়ার্কের জন্য। এটা ডেফিনেশন সহ, মানে এটার ব্যাখ্যা সহ শিখতে হবে। আচ্ছা, বেকিং পাউডারে কোনটির উপস্থিতি থাকে, সেটা হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট। এটার আরেক নাম হচ্ছে খাবার সোডা। কোনটি অভিজাত অমূল্যবান ধাতু? এটা হচ্ছে সীসা বা স্বর্ণ। আরো আছে যে প্লাটিনাম এবং ইরিডিয়াম, এরা হচ্ছে মূলত অভিজাত বা মূল্যবান ধাতু। ওই সময় মুদ্রা হিসাবে এগুলা ইউজ করা হতো। তারপরে দেখো, নিচের কোনটিতে তাম্রমল দ্রবণীয়? এটা এই চ্যাপ্টারের অংশ না, তারপরে আমি বলে রাখি যে তাম্রমল হচ্ছে কপার সালফেট, বা অনেক সময় এটাকে, যদি এটার সাথে 5 মোল পানি এড হয়, তখন এটাকে বলা হয় ব্লু বিট্রিয়ল বা তুতে। সো এটা দ্রবীভূত হবে যদি পানির উপস্থিতি থাকে, অর্থাৎ তাম্রমল দ্রবীভূত হয় পানির উপস্থিতিতে। এখন দেখো, এই যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের মধ্যে মানে যখন এগুলা খুবই বেশি ঘন অবস্থা থাকে, তখন এদের মধ্যে কোনো ধরনের মানে পানি নাই বললেই চলে, বা এর পানির পরিমাণ খুবই কম থাকে, যার কারণে এই যে তাম্রমল দ্রবীভূত হতে পারে না। কিন্তু এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটার মধ্যে দ্রবীভূত হতে পারে, কারণ এটা হচ্ছে একটা লঘু অ্যাসিড, যার মধ্যে পানির পরিমাণ তুলনামূলক এই যে 3টে অ্যাসিড এদের চেয়ে বেশি, যার কারণে তাম্রমল এই যে ইথানোয়িক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হয়। অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি? এটা হচ্ছে ফলাফল সম্পর্কে আগাম ধারণা। তারপরে দেখো যে অনুসন্ধান থেকে কিসের জন্ম হয়? অনুসন্ধান থেকে মূলত জন্ম হয় গবেষণার। যে কোন একটা জিনিস সম্পর্কে তুমি জানতে চাচ্ছ, এটাই হচ্ছে অনুসন্ধান করা বা সেই সম্পর্কে জানার চেষ্টা করা। এই সম্পর্কে জানার চেষ্টা যখন তুমি করবে, তখন তোমার কি করবে, যে গবেষণা করবে এই জিনিসটা কিভাবে হলো, কেন হলো। এটাই হচ্ছে মূলত যে অনুসন্ধান থেকে গবেষণার একটা সৃষ্টি। ফলাফল সম্পর্কে আগাম ধারণা অনুসন্ধান ও গবেষণা কাজের কততম ধাপ?
সেটা হচ্ছে চতুর্থ ধাপ। আচ্ছা, নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষতিকর? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কারণ কি এই কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। এটা যখন আমাদের ব্লাডের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। সো এটা যখন আমাদের ব্লাডের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, তখন এইটা কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। অর্থাৎ এরকম যে এটা কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই কার্বক্সি হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনটাকে কমিয়ে দেয়, যার কারণে আমাদের টিস্যু লেভেলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন হাইপোক্সিয়া দেখা দেয়, এবং হাইপোক্সিয়া হলে আস্তে আস্তে এই যে সেলটা আছে সেলটা ডেথ হয়ে যাবে বা মারা যাবে। আর এরকম যদি মানে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, তখন মানে একশেষে আমাদের যে ব্রেনটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, এবং অক্সিজেনের অভাবে আমাদের বডির মৃত্যু ঘটবে। সো এই জন্য এটাকে নীরবঘাতক বলা হয়। এটার উপস্থিতি নর্মালি আমরা টের পাই না, যার কারণে এটাকে নীরবঘাতক বলা হয়। তারপর হচ্ছে উদ্ভিদ তার দেহে কোন প্রক্রিয়ায় শক্তি সঞ্চয় করে? সেটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া। কারণ কি সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে বা শর্করা তৈরি করে, এই শর্করাটাই সে তার মধ্যে সঞ্চয় করে। সো এর আনসার হবে শালক সংশ্লেষণ। আচ্ছা, এখানে বলছে যে কোনটি দাহ্য পদার্থ? এর উদাহরণ হচ্ছে এরোসল। কারণ কি? কারণ হচ্ছে যে পেট্রোলিয়াম, তারপর অ্যালকোহল, ইথার, এরোসল, এরা হচ্ছে দাহ্য পদার্থ। আচ্ছা, এই যে এরোসল গুলা দিছে, এটা কিন্তু বর্তমান বইয়ের মধ্যে দেয়া নেই, এটা পুরাতন বইয়ের মধ্যে ছিল। তারপর হচ্ছে নিচের কোনটি দাহ্য পদার্থ? সেটা হচ্ছে ইথার। তারপর জারক গ্যাসের বিশ্বজনীন সাংকেতিক চিহ্ন কোনটি? জারক গ্যাসের হচ্ছে বৃত্তের উপর আগুনের শিখা। তারপর দেখো বিস্ফোরক পদার্থ নয় কোনটি? বিস্ফোরক পদার্থ নয় কোনটি? বিস্ফোরক পদার্থের উদাহরণ হচ্ছে টিএনটি, নাইট্রো, গ্লিসারিন এবং জৈব পারক্সাইড। তাহলে টলুইন বাকি আছে, তাহলে টলুইন হবে। আগুনের শিখা সম্বলিত রাসায়নিক পদার্থ কোনটি? সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস। কোনটি শ্বাসকষ্টের জন্য দায়ী? সেটা হবে ক্লোরিন। ত্বকের কত সৃষ্টি করে? সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন গ্যাসপূর্ণ একটি পাত্রের গায়ে কোন সাংকেতিক চিহ্ন থাকে? সেটা হচ্ছে বৃত্তের উপর আগুনের শিখা। এটা কিন্তু না, আগুনের শিখা না, কিন্তু বৃত্তের উপর আগুনের শিখা। সাপ তাড়াতে কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড বা ফেনল। এর সংকেতটা হচ্ছে OH, এটা হচ্ছে ফেনল। তো যারা সাপুড়ি, তারা কিন্তু আসলে কোনো ধরনের মন্ত্র জানে না বা পড়ে না। এটা হচ্ছে যে তাদের হাতের মধ্যে মূলত ফেনল থাকে, যার কারণে যখন তারা সাপ খেলা দেখায়, তখন তাদের হাতের মধ্যে ফেনল থাকার কারণে সাপ তাদের কাছে আসে না এবং তাদেরকে ছোবলও মারে না। তবে ক্ষেত্র বিশেষে যখন দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু আবার এটা ভিন্ন অবস্থা, তখন কিন্তু সাপের ছোবল মেরে দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এলকেমি হলো মিশরীয় শিল্প সভ্যতা। না, আসলে কিন্তু এলকেমি মিশরীয় শিল্পকলা নয়, এটা হচ্ছে মিশরীয় যে রসায়ন চর্চা সেটা। তাহলে এটা হবে না। তারপর হচ্ছে প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর আলকেমি থেকে উদ্ভূত, হ্যাঁ, তাহলে এটা আনসার হবে বি এবং সি, অর্থাৎ খ নাম্বার আনসার। তারপরে দেখো এই চিহ্নটা, এটা হচ্ছে বৃত্তের মধ্যে, সরি আগুনের মধ্যে বৃত্তের চিহ্ন। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা হচ্ছে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তারপরে উদ্ভিদ এবং প্রাণের জন্য ক্ষতিকর হচ্ছে কোনগুলা ক্ষতিকর? মূলত এগুলো হচ্ছে যে ভারী ধাতু। ভারী ধাতু হচ্ছে লেড, তারপর হচ্ছে মার্কারি, তারপরে হচ্ছে কোবাল্ট, তারপরে হচ্ছে আর্সেনিক। এগুলো হচ্ছে ভারী ধাতু, এগুলা উদ্ভিদের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এর আনসার হবে লেড এবং মার্কারি, অর্থাৎ আনসার হবে ক নাম্বার। তারপরে দেখো পাকা আম মিষ্টি হয় কার উপস্থিতিতে? সেটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এবং সুক্রোজ কিন্তু মিষ্টি স্বাদযুক্ত নয়, এটা তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে। তারপরে কাঠ এবং কেরোসিনের দহনে উৎপন্ন হয় তাপ, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড। কারণ কি? এরা হচ্ছে হাইড্রোকার্বন। যেমন এছাড়াও আমরা যদি একটা উদাহরণ নেই, হাইড্রোকার্বন হচ্ছে মিথেন। যখন এর সাথে অক্সিজেনের বিক্রিয়া অর্থাৎ দহন করানো হয়, তখন উৎপন্ন হয় তাপ
কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, জলীয় বাষ্প বা পানি উৎপন্ন হবে, এবং সাথে কি হবে, যে অনেক পরিমাণ শক্তি উৎপন্ন হবে। সো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ, অর্থাৎ এর আনসার হবে 1, 2, 3। খনিজ খনিজ জ্বালানি কোনটি? খনিজ জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম। এই যে খনিজ জ্বালানি কিন্তু দিন দিন শেষ হয়ে যাবে, সো এগুলা হচ্ছে অনবয়নযোগ্য জ্বালানি। মোম একটি হাইড্রোকার্বন, ঠিক আছে, কারণ কি? কারণ মোমের সংকেত হচ্ছে CXHY, তাহলে এর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, যার কারণে এটা হচ্ছে হাইড্রোকার্বন। আর এবং এটা কার্বোহাইড্রেট নয় এই কারণে, কারণ কার্বোহাইড্রেটের সংকেত হচ্ছে CnH2nOn। সো এখানে অক্সিজেনও আছে, যার কারণে এটা কার্বোহাইড্রেট নয়, কিন্তু এটা জৈব যৌগ। সো এর আনসার হবে 1 আর 3, অর্থাৎ খ নাম্বার। তারপর দেখো, বিভিন্ন ধরনের জ্বালানি থেকে দহন প্রক্রিয়ার মাধ্যমে তাপ পাওয়া যায়। এই প্রক্রিয়ার তাপের সাথে অন্যান্য পদার্থ উৎপন্ন হয়, যেগুলা পরিবেশের জন্য বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। কোয়েশনে বলছে যে উদ্দীপকের বিক্রিয়ায় স্বল্প বায়ুর উপস্থিতিতে এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেনের উপস্থিতিতে এবং অক্সিজেনের অভাবে, দুইটা বিক্রিয়ার। আচ্ছা দেখো, আমরা যদি কোনো হাইড্রোকার্বনের, যেমন মিথেনের ক্ষেত্রে দহন ঘটাই, তখন যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকবে, তখন উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, পানি বা জলীয় বাষ্প এবং তাপ। কিন্তু যখন এই মিথেনেরই দহন ঘটানো হবে অক্সিজেনের অভাব বা স্বল্প অক্সিজেন বা অসম্পূর্ণ দহন, এটা হচ্ছে সম্পূর্ণ দহন। এটা কি? এটা হচ্ছে সম্পূর্ণ দহন, আর এটা হচ্ছে অসম্পূর্ণ দহন। অর্থাৎ পরিপূর্ণ অক্সিজেন থাকলে সেটা হচ্ছে সম্পূর্ণ দহন, এবং অক্সিজেনের যদি পরিমাণ কম থাকে তখন সেটা হবে অসম্পূর্ণ দহন। তখন উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড অথবা কার্বন কণা প্লাস জলীয় বাষ্প প্লাস তাপ। সো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে পারে। তাহলে সম্পূর্ণ দহন উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, পানি বা জলীয় বাষ্প এবং তাপ, এবং অসম্পূর্ণ দহন উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড অথবা কার্বন এবং কার্বন ডাই অক্সাইড, তাপ এবং জলীয় বাষ্প, যার কারণে স্বল্প বায়ুর উপস্থিতি উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এখন দেখো, উদ্দীপকের বিক্রিয়ায় গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হবে। হ্যাঁ, এটা ঠিক, কারণ কি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। আর কার্বন কণা উৎপন্ন হবে, অবশ্যই কার্বন কণা উৎপন্ন হবে, এবং স্বল্প বায়ুর উপস্থিতিতে মারাত্মক ক্ষতিকর গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড, এটা উৎপন্ন হবে। সো এর আনসার হবে 1, 2, 3। এখন দেখো, মোম প্লাস অক্সিজেন উৎপন্ন হবে কি? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ, কারণ কি? এটা হচ্ছে হাইড্রোকার্বন। সো এর এই যৌগটি হবে কার্বন ডাই অক্সাইড। উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়, অবশ্যই তাপ উৎপন্ন হয়, দহন ঘটে কারণ অক্সিজেনের উপস্থিতি আছে, তাহলে এটাও ঠিক আছে, এবং ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে। এখানে দেখো, এখানে মোমের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন জিনিসটা বলতে বোঝানো হচ্ছে যে মোমের যখন দহন ঘটবে, তখন এই মোমটা আস্তে আস্তে যে বিক্রিয়ার মাধ্যমে কি করবে, যে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করবে। সো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন হচ্ছে যে এই মোমটা প্রথমে ছিল সলিড বা কঠিন অবস্থায়, যখন এটা আস্তে আস্তে গলতে থাকবে তখন এটা লিকুইড ফর্মে চলে আসবে, এরকম লিকুইড হয়ে যাবে, তখন এটা হচ্ছে তার অবস্থার পরিবর্তন, অর্থাৎ কঠিন অবস্থা থেকে এটা তরল অবস্থায় চলে আসছে। এটা হচ্ছে ফিজিক্যাল, বা আমরা নর্মালি চোখের সামনে যেটা দেখি, এটা হচ্ছে তার ভৌত পরিবর্তন। সো এর আনসার হবে 1, 2, 3। তারপরে দেখো, যে আধুনিক রসায়নের জনক কে? আধুনিক রসায়নের জনক হচ্ছেন বিজ্ঞানী লেবোসিয়ে। আর রসায়নের জনক যদি বলা হয় তাহলে সেটা হবে জাবির ইবনে হাইয়ান। কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। আচ্ছা, তারপরে হচ্ছে কয়লা প্লাস অক্সিজেন উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড এবং তাপ, এবং এই সমীকরণটিতে এ যৌগটি কোনটি? এই সমীকরণে এ যৌগটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো, এরিস্টটল ডেমোক্রিটাসের মতবাদের বিরোধিতা করেন কেন? কারণ কি? কারণ এরিস্টটল কি বলেছিল, যে সকল পদার্থ, মানে কোন একটা পদার্থকে ভাঙলে এমন একটা মানে অবস্থা আসবে যে এই জিনিসটাকে আর ভাঙা যাবে না, সেটার নাম হচ্ছে এটম বা পরমাণু, যার কিন্তু ভিত্তি, কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না, তিনি জাস্ট শুধু একটা মতবাদ প্রদান করেন। সো এর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তারপরে দেখো, ডেমোক্রিটাসের মতবাদের বিরোধিতা করেন কোন বিজ্ঞানী? সেটা হচ্ছে এরিস্টটল। তারপরে
মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা থেকে কোনটি তৈরিতে ব্যর্থ হন? তারা কিন্তু চেষ্টা করছিল যে সোনা তৈরি করতে, কিন্তু এটা আসলে আদৌ সম্ভব না এবং এটা সম্ভব করতেও পারেনি তারা। তারপরে দেখো, এ পর্যন্ত তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? সেটা হচ্ছে স্বর্ণ বা সোনা। এর সংকেত হচ্ছে অরাম, AU। তারপরে দেখো, ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? এটা হচ্ছে কপার এবং টিন। সো এর আনসার হবে ক নাম্বার। সো এর খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ঘন ঘন আসে এবং এদের পার্সেন্টেজ কত? কপার হচ্ছে 90% এবং টিন হচ্ছে 10%। খ্রিস্টপূর্ব কত অব্দের দিকে ব্রোঞ্জ আবিষ্কৃত হয়? সেটা হচ্ছে 3500 অব্দের দিকে। আচ্ছা, তো খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে ব্রোঞ্জ দিয়ে কি করা হতো? এটা হচ্ছে ভালো মানের অস্ত্র তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হতো। এটা আনসার হবে খ নাম্বার। নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু? সেটা হবে সোনা। আরো কি কি ছিল? প্লাটিনাম, তারপর ইরিডিয়াম, এগুলা ছিল খুবই মূল্যবান ধাতু। তারপর মিশরীয়রা স্বর্ণ আরোহণ করে কত বছর পূর্বে? এটা পুরাতন বই থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2600 সালের দিকে। তারপর মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কোন ধাতুটি আবিষ্কার করতে চেয়েছিলেন? সেটা হচ্ছে সোনা। তারা কি কি থেকে আবিষ্কার করতে চেয়েছিল? কপার, টিন এবং সীসা, এই তিনটার মিশ্রণের মাধ্যমে সোনা আবিষ্কার করতে চেয়েছিল। তারপর দেখো, কোন মুসলিম গবেষক সর্বপ্রথম গবেষণায় গারে রসায়ন গবেষণা করেন? সেটা হচ্ছে জাবির ইবনে হাইয়ান। তারপরে যাই, কোন প্রক্রিয়ায় কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে? সেটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন এই খাদ্যটা কিন্তু প্রথমে বিভিন্ন অ্যাসিড থেকে পরবর্তীতে গ্লুকোজে কনভার্ট হয়, যেটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অংশ, যার কারণে এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর এখানে যে কাঁচা আম হলুদ যে কাঁচা আম টক হয় কেন? কারণ এর মধ্যে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে। এবং পাকা আম মিষ্টি স্বাদযুক্ত হয় কারণ এর মধ্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে। কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। লোহায় মরিচা পড়ে কোনটির উপস্থিতিতে? সেটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। লোহার সংকেত হচ্ছে Fe2O3.3H2O। এই এই যে অংশটুকু, এটা হচ্ছে কেলাস পানি। এই যে NH2O, এটা হচ্ছে কেলাস পানি। কেলাস পানি কি? এটা আমরা চ্যাপ্টার 5 এর মধ্যে পড়ব। কার্বনের যৌগকে অক্সিজেন দহন করলে নিচের কোনটি উৎপন্ন হয়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রাকৃতিক গ্যাস কোনটি? সেটা হচ্ছে মিথেন। এবং মিথেন কতটুকু থাকবে? এখানে দেওয়া আছে 96 to 98%, বা অনেক সময় আমরা মনে রাখি যে 94%-এর মতো মিথেন থাকে, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যার কারণে এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। নিচের কোনটির দেহ রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত? সেটা হচ্ছে মানুষ, উদ্ভিদ, এমিবা, অর্থাৎ সবগুলাই আমাদের রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত। সো এর আনসার হবে ঘ নাম্বার। কোনটি অণুজীব? অণুজীব হচ্ছে এমিবা, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো হচ্ছে অণুজীব। সো এর আনসার হবে ক নাম্বার। আমাদের দেহকে কোনটির সাথে তুলনা করা হয়? আমাদের দেহ হচ্ছে একটা জৈব রাসায়নিক একটা কারখানা। এর আনসার হবে খ নাম্বার। বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় পদার্থ সর্বাধিক পরিমাণে থাকে? সেটা হচ্ছে নাইট্রোজেন। কারণ কি? আমাদের যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন থাকে 78%, তারপর অক্সিজেন হচ্ছে 21%, তারপর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%, এবং কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বায়ুতে, এটা হচ্ছে জলজ বা জলে বা পানিতে, এটা হচ্ছে 0.3%। এখন দেখো, এখানে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, কিন্তু বায়ুর মূল উপাদান হচ্ছে অক্সিজেন। যদি কোয়েশ্চনে বলে যে কোন গ্যাসীয় পদার্থটি সর্বাধিক পরিমাণে থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন, কিন্তু বায়ুর মূল উপাদান হচ্ছে অক্সিজেন। আর বায়ুতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%, আর জলের বা পানির মধ্যে হচ্ছে 0.3%, অর্থাৎ পানিতে 10 গুণ বেশি পরিমাণে থাকে। এখান থেকে একটা এমসিকিউ মনে রাখো, যে এই যে কার্বন ডাই অক্সাইড পানির মধ্যে সবচেয়ে বেশি, যার কারণে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। এটা তোমাদের বায়োলজির মধ্যে কাজে লাগবে।
বা ওই জায়গার মধ্যে কোয়েশ্চেন করবে যে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি কেন, এটা হচ্ছে এর ব্যাখ্যা। তারপরে দেখো যে শ্বাস নেওয়ার সময় গৃহীত বায়ুতে থাকে অক্সিজেন, আমরা যে অক্সিজেন নেই এটাই মূলত বোঝানো হচ্ছে, এবং ত্যাগ করার সময় কার্বন ডাইঅক্সাইড। জীবে শরীরে বেশিরভাগ পদার্থ কোনটি, সেটা হচ্ছে পানি। আচ্ছা, আমাদের বডির মধ্যে পানির পরিমাণ হচ্ছে 70%, অর্থাৎ টোটাল বডির যতটুকু ওয়েট থাকবে তার 70% হচ্ছে পানি। এখন এই পানিটা বের হয়ে যায় গামের মাধ্যমে এবং প্রস্রাবের মাধ্যমে। কোনো কারণে যদি আমাদের কিডনির মধ্যে সমস্যা হয়, অর্থাৎ পানি বের হতে না পারে, তখন আমাদের বডির যে ইন্টারস্টিশিয়াল স্পেস আছে ওইটার মধ্যে পানি চলে আসবে, অর্থাৎ আমাদের বডিটা ফুলে যাবে, তখন এই কন্ডিশনটাকে বলা হয় ইডিমা। তারপরে দেখো কাগজে বিদ্যমান কোনটি, সেটা হচ্ছে কাগজের মধ্যে থাকে সেলুলোজ। তারপরে অক্সিজেনের উৎস কোনটি, অক্সিজেনের উৎস হচ্ছে বায়ু, বায়ু থেকে আমরা অক্সিজেন পাই। তারপর উদ্ভিদ খাদ্য প্রস্তুত এবং সঞ্চয় করে কোন প্রক্রিয়ায়, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এখন দেখো যে বলছে কাপড় তৈরির মূল উপাদান কোনটি। কাপড় তৈরির ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় সুতা, এবং এই সুতার তৈরির জন্য আমাদের প্রয়োজন হয় তন্তু, এবং এই তন্তুটা তৈরি হয় সেলুলোজ থেকে, অর্থাৎ সেলুলোজ এটা হচ্ছে আস্তে আস্তে তৈরি হয় তন্তু বা ফাইবার, এবং এইটা থেকে তৈরি হয় সুতা, এবং এই সুতা থেকে তৈরি হয় কাপড়। সো মেইন উপাদানটা হচ্ছে তন্তু, যেহেতু এই জায়গার মধ্যে সেলুলোজ নেই, সো এই আনসারটা হবে তন্তু, সুতা নয় কিন্তু। তারপরে দেখো নিচের কোনটি রাসায়নিক সারের উপাদান, সেটা হচ্ছে কি কি, যে আমরা দেখে আসছি যে কার্বন, দেন হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফসফরাস, সালফার, পটাশিয়াম, এগুলা হচ্ছে মানে এই যে সার তৈরির মূল উপাদান। সো এর আনসারটা কি হবে, এর আনসারটা হবে খ নাম্বারটা, কারণ কি অক্সিজেন আছে, তারপর হচ্ছে ফসফরাস আছে, তারপরে আরেকটা হচ্ছে নাইট্রোজেন, এবং নাইট্রোজেনও থাকবে। আচ্ছা, এখন লেকচারের মধ্যে অলরেডি আমরা এই রিলেটেড কোন উপাদান থেকে কোন কোন সার পাওয়া যায় সেটা অলরেডি ব্যাখ্যা করে আসছি। সো ওইটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, এবং এক্সামে যখন বিভিন্ন সার সম্পর্কে আলোচনা করতে বলবে, তুমি বিভিন্ন সার লিখবা, এবং তার পাশে দিয়ে তুমি তার যে যে সংকেতটা আছে ওইটা লিখে দিবা, তখন তোমার আনসারটা আরো বেশি সুন্দর লাগবে। এখন দেখো মাটিতে উদ্ভিদের পুষ্টি প্রদান করে কোনটি, সেটা হচ্ছে এই যে রাসায়নিক সার, এর ফাংশনটাই হচ্ছে যে উদ্ভিদের পুষ্টি প্রদান করা। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ইত্যাদি দিয়ে কি তৈরি হয়, সেটা হচ্ছে সার। তারপর শরীরের প্রোটিন জাতীয় খাবার ভেঙে কোনটি উৎপন্ন করে। আচ্ছা, এখন দেখো আমরা শর্টলি দেখে ফেলি যে কার্বোহাইড্রেট, এটা আমরা লিখে রাখছি যে সিএইচও দিয়ে বোঝানো হচ্ছে কার্বোহাইড্রেট, এটা থেকে তৈরি হয় গ্লুকোজ। তারপর প্রোটিন থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, এবং ফ্যাট থেকে তৈরি হয় গ্লিসারল এন্ড ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখো প্রোটিন থেকে মানে কি, এটা হচ্ছে মূলত বোঝানো হচ্ছে যে কার্বোহাইড্রেট যখন পরিপাক হয় তখন সর্বশেষ এটা পরিণত হয় গ্লুকোজে, প্রোটিন সর্বশেষ পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে, এবং ফ্যাট বা চর্বি যেটা আছে ওইটা সর্বশেষ পরিণত হয় গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিডে। তাহলে দেখো শরীরে প্রোটিন জাতীয় খাবার ভেঙে কি উৎপন্ন করে, প্রোটিন থেকে তৈরি অ্যামাইনো অ্যাসিড, সো এটার আনসার হবে খ নাম্বার। উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে কোন প্রক্রিয়ায়, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তারপর বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহৃত হয় তা কোনটির অবদান, এটা হচ্ছে আমাদের রসায়নের অবদান, কারণ কি এখানে আছে কি সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড থেকে আস্তে আস্তে আমাদের যে বিক্রিয়ার মাধ্যমে এই যে ব্যাটারির জন্য শক্তি তৈরি হয়, সো এইটা হচ্ছে রসায়নের একটা অবদান। আবার এটা হচ্ছে রসায়নের সাথে পদার্থবিজ্ঞানের কিন্তু একটা সম্পর্ক। তাহলে যদি বলা হয় যে এটা কার সাথে সম্পর্ক, সেটা হবে আনসার হবে পদার্থবিজ্ঞান, কিন্তু এটা কার অবদান বলা হয় সেটা হচ্ছে রসায়নের অবদান। তারপরে সকল প্রাণীকুল খাদ্যের জন্য কোনটির উপর নির্ভরশীল, সেটা অবশ্যই উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক তারে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কপার। আচ্ছা, কারণ আমরা কি বলি, কপারের তার। আচ্ছা, তারপর তামার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, ব্যবহৃত তামার পরিমাণ অব্যবহৃত তামার চেয়ে কম, এটা ভুল।
তারপর হচ্ছে বিদ্যুৎ, চুম্বক, কম্পিউটারে তামার ব্যবহার নেই, অবশ্যই আছে। সো এটাও ভুল হবে। তারপর তামা অতিরিক্ত ব্যবহারেও কখনো ফুরিয়ে যাবে না, অবশ্যই তামা ফুরিয়ে যাবে। এবং পরোক্ষভাবে তামা আমাদের পরিবেশের ক্ষতি করছে। হ্যাঁ, এটা কিন্তু সত্য। তামা যদিও আমরা ইউজ করি, কিন্তু এই তামাটা আমাদের পরিবেশের জন্য একটা ক্ষতির কারণ। তো এর আনসার হবে ঘ নাম্বারটা। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ কোনটির সাথে মিশে যায় কিসের প্রভাবে? এটা হচ্ছে, আচ্ছা দেখো, উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ মাটির সাথে মিশে যায় কিসের প্রভাবে? এটা তাপ এবং চাপ, অর্থাৎ উচ্চ তাপ এবং উচ্চ চাপের প্রভাবে। এই যে কোনো জীবাশ্ম সম্পদ বা যেমন উদ্ভিদ বা এই যে মরদেহ, এগুলা মাটির সাথে মিশে যায়। সো এর মেইন ফ্যাক্টর হচ্ছে তাপ এবং চাপ। আচ্ছা, তারপরে দেখো, আর এই যখন তাপ এবং চাপের প্রভাব ঘটে, তখন এটা কিন্তু একটা জীবাশ্ম জ্বালানিতে কনভার্ট হয়। পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন কোনটি? সেটা হচ্ছে ভৌত রসায়ন। এটা এই মানে নতুন বইয়ের মধ্যে নাই, এটা পুরাতন বইয়ের মধ্যে ছিল। কোয়ান্টাম মেকানিক্স এর সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা সম্ভব? সেটা হচ্ছে পরমাণুর গঠন বর্ণালী, মানে গঠন ব্যাখ্যা। এটা চ্যাপ্টার 3 এর মধ্যে আলোচনা করা হবে। তারপর কোনটি পোকা মাকড় নাশক? সেটা হচ্ছে কীটনাশক। আর কোনটি মরণবেদী? সেটা হচ্ছে ক্যান্সার। কলেরা, যক্ষ্মা, টাইফয়েড এগুলা কিন্তু আসলে ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হওয়া যায়। বাট ক্যান্সার যখন হয়, তখন নর্মাল ফার্স্ট, সেকেন্ড বা থার্ড স্টেজ বোঝা যায় না, কিন্তু যখন ফোর্থ স্টেজে চলে আসে, তখন এর কিন্তু মানে কোনো ধরনের চিকিৎসা নেই। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড যখন হয়, নর্মালি কোনো এর সিমটমস থাকে না, তবে অনেক সময় বোঝা যায়। আর এটা যখন একবার হয়, তখন এর মানে যে কমে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম, যার কারণে এটা হচ্ছে একটা মরণব্যাধি। কীটনাশক ব্যবহার করা হয় কেন? এটা হচ্ছে যে পোকামাকড়কে স্বাস্থ্যহানি থেকে প্রতিরোধ করার জন্য, আর শস্যের ফসল বাড়ানোর জন্য এবং পুষ্টি প্রদানের জন্য আমরা ইউজ করি সার। আর পশু পাখি তাড়ানোর জন্য আমরা ইউজ করি কাকতারুয়া। এটা নর্মালি আমরা গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে মানে মানবাকৃতির একটা পুতুল তৈরি করে রাখা হয়, যাতে করে বুঝতে পারে যে পশু পাখিরা যে এই জায়গার মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এবং এই ভয়ে তারা কিন্তু এসে ফসলের ক্ষতি করে না। সো এই কাকতাড়ুয়া হচ্ছে একটা পুতুল টাইপ একটা জিনিস, এটা রসায়নের কোনো অংশ না। আচ্ছা, তারপরে দেখো, কৃত্রিম কসমেটিক্স কোনটি? কোনটি কৃত্রিম কসমেটিক্স? সেটা হচ্ছে সাবান। কারণ কি, হলুদ তো আমরা নর্মালি মানে পরিবেশের মধ্যে পাই। তারপর হচ্ছে মেহেদি আমরা পাই, যে মেহেদি গাছের পাতা থেকে মেহেদি তৈরি করা হয়। এবং ডাল বাটা, অর্থাৎ ডাল হচ্ছে আমরা যে উদ্ভিদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে ডাল, এবং ডাল এটা হচ্ছে প্রোটিন, এবং এটাকে যখন শিলপাটায় পেশা হয়, তখন এটা থেকে আমরা কিন্তু এর পেস্ট বা ডাল বাটা পাই। সো এই যে হলুদ, কাঁচা হলুদ, মেহেদি এবং ডাল বাটা, এরা হচ্ছে প্রাকৃতিক উপাদান, এবং এই যে সাবানটা, এটা হচ্ছে কৃত্রিম উপাদান, কারণ সাবানটা তৈরি করা হয় চর্বি এবং কার মিশ্রণ করে। এই যে সাবান কিভাবে তৈরি করতে হয়, এটার প্রসেসটা সম্পূর্ণ আলোচনা করা হচ্ছে চ্যাপ্টার 12 এর মধ্যে। তারপরে দেখো, গাছেই ফল পাকার জন্য কোন গ্যাসটি দায়ী? আচ্ছা, গাছে ফল পাকার জন্য দায়ী কিছু হরমোনও আছে। এর মধ্যে আছে যে অক্সিন, তারপরে জিব্রেলিন, তারপরে হচ্ছে ইথিলিন। সো ইথিলিন হচ্ছে এরকমই একটি হরমোন, যেভাবে ঠিক তেমনি একটা গ্যাসও হচ্ছে ইথিলিন, সেটা ফল পাকাতে আমাদের সাহায্য করে। এবং ক্যালসিয়াম কার্বাইড, এইটা আসলে একটা অবৈধ একটা জিনিস, কারণ ক্যালসিয়াম কার্বাইড যখন ডিরেক্টলি কোনো ফলের উপর দেওয়া হয়, তখন এই ফলটা ঠিক আছে অনেকদিন সংরক্ষিত হয়, কিন্তু এইটা সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের বডির মধ্যে। এবং এই ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি হয় অ্যাসিটিলিন। সো নর্মালি কি করা হয়, এই ক্যালসিয়াম কার্বাইডটা পানির সাথে মিশিয়ে অনেকে ইউজ করেন, কিন্তু যখন এটা ডিরেক্ট দেওয়া হয়, তখন এটা সবচেয়ে বেশি ক্ষতিকর হয়ে যায়। এবং যে জায়গার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে এইটা মানে পড়ে, তখন এই জায়গাটা সবচেয়ে বেশি কালো হয়। সো এটা হচ্ছে একটা অবৈধ একটা জিনিস। আর ইথিলিন হচ্ছে গাছের ফল পাকাতেই ইউজ করা হয়। কোনটি সবচেয়ে বেশি ক্ষতিকারক? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় জন্য কোনটি অপরিহার্য? সেটা হচ্ছে
এটা দুইটা হতে পারে, এটা হচ্ছে সূর্যের আলো হতে পারে, উদ্ভিদের পাতাও হতে পারে। তবে এটার মানে সবচেয়ে ভালো আনসার হবে উদ্ভিদের পাতা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের পাতার মধ্যেই কিন্তু খাদ্য তৈরি হয়। এই যদি পাতাটাই না থাকে তাহলে তো খাদ্য তৈরি হতে পারবে না। আবার দেখো, শালুক সংশ্লেষণের ক্ষেত্রে যে সূর্যের আলোর প্রয়োজন হয়, কারণ এই যে প্রক্রিয়ার জন্য শক্তির প্রয়োজন এবং এই শক্তিটা আসে সূর্য আলোক থেকে। তবে সবচেয়ে বেশি প্রিফারেবল আনসার হবে উদ্ভিদের পাতা, কারণ পাতায় যদি না থাকে, অর্থাৎ যে জায়গার মধ্যে খাদ্য তৈরি হবে এই যে অংশটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। তারপর হচ্ছে কাঠ এবং কয়লা পুড়ালে পাতার গায়ে নিচের কোনটি জমে? সেটা হচ্ছে কার্বন কণা। দেখো, যখন অসম্পূর্ণ দহন ঘটে তখন কি কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড এবং কার্বন। সো এই কার্বন কণাটা হচ্ছে একটা কঠিন পদার্থ, এটা অবশ্যই পাতার নিচে মানে পাত্রের নিচে কিন্তু পড়ে যাবে। সো এর আনসার হবে কার্বন কণা। কোনটি ব্যতীত সংরক্ষিত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ? সেটা হচ্ছে প্রিজারভেটিভস। যদি প্রিজারভেটিভস না ইউজ করা হয় তখন খাদ্যটা নষ্ট হয়ে যাবে এবং এটা খেলে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা হবে। রাসায়নিক পদার্থের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবেশের ভালো ফলাফলের জন্য কোনটি জরুরি? সেটা হচ্ছে পরিমিত ইউজ। ধরো তুমি কিন্তু এই সম্পর্কে সচেতন, এটার বিভিন্ন গুণাবলীর দিক জানো, কিন্তু তুমি কতটুকু ইউজ করতে হবে এটা জানো না, তাহলে কিন্তু কি হবে যে অতিরিক্ত ইউজ করলে এই উদ্ভিদটা নষ্ট হয়ে যাবে বা গাছের মানে বেশি সমস্যা হবে। সো এটা হচ্ছে পরিমিত ব্যবহার। তারপরে হচ্ছে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য কোনটি দায়ী? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কারণ কি? কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস। ধরো আমাদের এটা যদি আকাশ হয়, আকাশের একটা লেয়ার আছে, বা এই আসমানে আমরা বলি একটা লেয়ার আছে। সো এই লেয়ার গুলা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এগুলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। মানে এই কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসের মতো আচরণ করে। সো এই কার্বন ডাইঅক্সাইডের কাজ হচ্ছে যে এখানে যে টেম্পারেচার গুলো আছে এই টেম্পারেচার গুলাকে ধরে রাখে এই জায়গার মধ্যে এসে। মানে টেম্পারেচার গুলা বা যে তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন এই যে গরম বাতাসটা এই জায়গার মধ্যে গিয়ে থেমে যায়, তখন যত বেশি মানে আটকে যাবে, তখন আস্তে আস্তে আমাদের টেম্পারেচার বাড়তে থাকবে এবং এটা আমাদের পরিবেশের জন্য আসলে ভালো না। কারণ কি? যত বেশি উষ্ণ হবে তত বেশি আমাদের যে মেরু অঞ্চলের যে বরফগুলা আছে ওইগুলা গলে যাবে এবং ভূপৃষ্ঠের উচ্চতা, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কিন্তু বৃদ্ধি পাবে, যার কারণে যে এশিয়া, বিশেষ করে এশিয়া এবং স্পেশালি বাংলাদেশ, এইরকম অঞ্চলগুলা কিন্তু মানে পানির নিচে চলে যাবে। সো তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস এবং এটা আমাদের পরিবেশের জন্য খুবই খুবই একটা মানে ক্ষতিকর একটা উপাদান। তারপর দেখো, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। এটা যেমন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ক মার্কের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। খুবই ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে যে গবেষণা কাকে বলে। তারপর দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপের কি পরিবর্তন ঘটে? আচ্ছা, আমরা দেখে আসছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা পরীক্ষা, যখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডটা নিতাম তখন কি হয়েছে যে ফার্স্টে আমাদের টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যখন কোনো মানে 0 গ্রাম যখন ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। যখন আমরা 5 গ্রাম এড করি তখন এর টেম্পারেচারটা চলে আসে 20 ডিগ্রি সেলসিয়াস। যখন আরো 5 গ্রাম, অর্থাৎ টোটাল যখন 10 গ্রাম হয় তখন টেম্পারেচারটা আসে 15 ডিগ্রি। এবং যখন 15 গ্রাম হয়, অর্থাৎ আরো 5 গ্রাম এড করা হয়, তখন এর টেম্পারেচার চলে আসে 10 ডিগ্রি। অর্থাৎ যত বেশি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এড করতেছি তত বেশি আমাদের কিন্তু যে তাপমাত্রার পরিবর্তনটা কমে কমে আসছে, অর্থাৎ তাপমাত্রাটা কমে আসছে। সো অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপের পরিবর্তন হবে, তাপ শোষিত হবে। এই শোষিত হওয়া মানে কি? তাপমাত্রা কমে যাচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়ার জন্য আরো তাপের দরকার, অর্থাৎ তাপের শোষণ হওয়ার কারণে এই টেম্পারেচারটা কিন্তু কমে যাচ্ছে। তারপর দেখো যে যিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করেন তাকে বলে বিজ্ঞানী। তারপর পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে কোনটি ঘটবে? অবশ্যই দ্রবণের তাপমাত্রা হ্রাস পাবে। তারপর বিকারে দ্রবীভূত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ 15 গ্রাম হলে দ্রবণের তাপমাত্রা কত হবে? দেখো, এইটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, অলরেডি চলে আসছে যে 15 গ্রাম যখন, তখন 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 5 গ্রাম বাড়ানোর কারণে 5 ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার কমতেছে। সো এখানে আনসারটা হবে 10 ডিগ্রি সেলসিয়াস। প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম মূলত কি? এরা হচ্ছে খনিজ জ্বালানি এবং এরা হচ্ছে অনবায়নযোগ্য জ্বালানি, কারণ কি? এরা একসময় শেষ হয়ে যাবে। তারপর অ্যানালাইসিস এর প্রতিশব্দ কি? এটা ইম্পর্টেন্ট না, তারপর জেনে রাখতে পারো। অ্যানালাইসিস হচ্ছে বিশ্লেষণ। আর এই দেখো, এই জায়গার মধ্যে লিখে আছে যে ডাটা হচ্ছে
তথ্য উপাত্ত, এবং এক্সপ্লেনেশন হচ্ছে ব্যাখ্যা। তারপরে দেখো যে অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটি প্রদান করে, সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের নতুন ধারণা দেয়। অর্থাৎ অনুসন্ধান এবং গবেষণার ফলে তোমরা মানে যে জিনিসটা পাও বা আমরা যে জিনিসটা পাই, সেটা আমাদেরকে কোনো এই যে বিষয়টা নিয়ে আমরা গবেষণা করছি তার সম্পর্কে নতুন একটা তথ্য দেয় বা নতুন একটা জিনিস আমাদের সামনে নিয়ে আসে। সো এটা হচ্ছে মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যা। তারপরে আসে যে পরীক্ষা প্রণালী অনুসরণ নির্ধারণ, অনুসন্ধান ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, অনুসন্ধান ও গবেষণার কততম ধাপ, সেটা হচ্ছে তৃতীয় ধাপ। তারপরে দেখি কোনটি জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সংকেত, তাহলে আনসার হবে গ নাম্বার। রসায়ন গবেষণাগারে দুর্ঘটনা থেকে শরীরকে রক্ষা করতে আমাদের কোনটি ব্যবহার করতে হবে, এটা হচ্ছে নিরাপদ কাপড়। নিরাপদ কাপড় কোনটা, সেটা হচ্ছে এপ্রন, এবং এপ্রন হতে হবে সাদা কালারের, এবং এর যে এপ্রনের যে হাতটা আছে এই হাতটা হতে হবে কবজি পর্যন্ত, এই হাতটা হতে হবে কবজি পর্যন্ত। কারণ কি, যাতে কোনো ধরনের বিষাক্ত পদার্থ হাতের মধ্যে না পড়ে। এবং এই যে নিচের অংশটা হতে হবে হাঁটু পর্যন্ত। এখন এপ্রন সাদা কালার হওয়ার কারণ বা সাদা বর্ণের হওয়ার কারণ হচ্ছে যে সাদা বর্ণ যেগুলো আছে ওইগুলা বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার বা জিনিস উৎপন্ন হবে, এগুলাকে প্রতিফলিত করতে পারে বেশি। সো এই জন্য আমরা মূলত ইউজ করি। আর কালো কাপড় ইউজ বা অন্য কালার ইউজ করা হয় না, কারণ ওগুলা যে আলো বা কোনো রাসায়নিক পদার্থকে ইজিলি শোষণ করে নেয় বা এবজর্ব করতে পারে। সো এক্ষেত্রে আমরা অন্য কোনো কালার ইউজ করি না। তাহলে এটা মনে রাখতে হবে যে এপ্রন হচ্ছে হাতের কবজি পর্যন্ত হাতল হতে হবে, এবং নিচের অংশটা হতে হবে হাঁটু পর্যন্ত, এবং এপ্রন হতে হবে সাদা বর্ণের। যে কোনো গবেষণাগারে ব্যবহৃত এপ্রনের বর্ণ হবে সাদা, ঠিক আছে। যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে আমাদের কোন বিষয়টি জানতে হবে, সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি। মানে কি, মানে হচ্ছে এই দ্রবণটা ক্ষারীয় নাকি অ্যাসিডিক, মানে বেশি ক্ষারীয় নাকি আবার কম ক্ষারীয়, বেশি অ্যাসিডিক নাকি কম অ্যাসিডিক, এটা কি বিষাক্ত নাকি বিস্ফোরক, এই জিনিসটা আসলে আমাদের জানতে হবে। সো এই জিনিসটা হচ্ছে দ্রবণের প্রকৃতি। আচ্ছা, তারপর হচ্ছে কোনটি দাহ্য পদার্থ, সেটা হচ্ছে দাহ্য পদার্থ হচ্ছে ইথার। কোন গ্যাসটি লাফিং গ্যাস, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে আমাদের লাফিং গ্যাস। সো এর আনসার হবে খ নাম্বার। এটা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট। লাফিং গ্যাসের সংকেত কি, নাইট্রাস অক্সাইড। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়, সেটা হচ্ছে আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থ কোনগুলা, ইউরেনিয়াম, ঠিক আছে, তারপরে রেডিয়াম, থোরিয়াম, এগুলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। বাট নয় কোনটি, বেরিলিয়াম। কারণ কি, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। আর আমরা জানি কি 82 এর বেশি হলে তখন এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি 82 এর বেশি হয় তখন সেটা হবে তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, নির্জনে ও স্থিত জায়গায় সংরক্ষণ করতে হয় কোন সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থ, সেটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। কারণ কি, কারণ হচ্ছে এরা তাপ বা আগুনের সংস্পর্শ বা আঘাতে কিন্তু মানে বিস্ফোরণ সৃষ্টি করতে পারে, এবং এটা পরিবেশের জন্য খুবই খুবই বিপজ্জনক হবে। তার কারণে এটাকে আমাদের নির্জন এবং স্থির জায়গায় সংরক্ষণ করতে হবে। তারপর দেখো কোনটি বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক পদার্থ হচ্ছে নাইট্রোগ্লিসারিন। আচ্ছা, কোন পদার্থটি থেকে নির্গত রশ্মি একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে, সেটা হচ্ছে ইউরেনিয়াম। কারণ কি, এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আর বেনজিন, হিলিয়াম, কার্বন, এগুলা কিন্তু আসলে তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় পদার্থ না। আর তেজস্ক্রিয় পদার্থ থেকে নিঃসৃত হয় আলফা, বিটা, গামা রশ্মি, এই 3 ধরনের রশ্মি নিঃসৃত হয়। তেজস্ক্রিয় রশ্মি চিহ্নিত পদার্থ কিরূপ পাত্রে সংরক্ষণ করা উচিত, এটা সংরক্ষণ করতে হবে আমাদের যে একটা পুরু বিশেষ ধরনের পাত্রে। সো এর আনসার হবে গ নাম্বার, যাতে করে এই রশ্মিটা মানে পুরো স্তরটা ভেদ করে বাইরে চলে আসতে না পারে। পাকা আমের অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে সৃষ্টি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, সেলুলোজ না। কিন্তু সেলুলোজ কি, সেলুলোজ হচ্ছে কাঠের প্রধান উপাদান। আচ্ছা, আর গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেত হচ্ছে একই সংকেত, এরা হচ্ছে C6H12O6। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে পরস্পরের আইসোমার, অর্থাৎ একটা আরেকটার মধ্যে পরিবর্তিত হতে পারে। তারপর রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনের মাধ্যমে রসায়ন চর্চা করেন অ্যান্টনি লেভসিয়ে।
রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে এদের নাম। এই যে পৃষ্ঠার মধ্যে চার পাঁচজন বিজ্ঞানীর ছবি দিয়ে আছে, এর নিচের মধ্যে এটা আলোচনা করা আছে। সো এটার আনসার হবে ক, খ, ঘ। কাঁচা আমে থাকে দুইটা অ্যাসিড, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড, যার কারণে কাঁচা আমটা টক হয়। তারপর দেখো, রসায়ন অধ্যয়ন এবং গবেষণার প্রয়োজনীয় কারণ হচ্ছে অনাবিষ্কৃত ঔষধ আবিষ্কার, অবশ্যই আবিষ্কার করা। তারপর হচ্ছে মানবের কল্যাণ, অবশ্যই, এবং পরিবেশের জন্য ক্ষতিকর বস্তু শনাক্ত, এটাও আনসার হবে। সো এর আনসার হবে ঘ নাম্বার। মরিচার উপাদান হচ্ছে লোহা, জলীয় বাষ্প, অক্সিজেন। কারণ কি, এটা হচ্ছে Fe2O3.NH2O, অর্থাৎ এখানে অক্সিজেন আছে, পানি আছে বা জলীয় বাষ্প আছে, এবং এই যে লোহা আছে। সো এটার আনসার হবে ক, খ, ঘ, অর্থাৎ আনসার হবে ঘ নাম্বার। কার্বন যৌগের দহনে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ। আনসার হবে ঘ নাম্বার। পরিষ্কারক হিসাবে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য হচ্ছে সাবান এবং টয়লেট ক্লিনার। রাসায়নিক সার ইউজ করা হয় কীটনাশক বা পোকামাকড় দমনের ক্ষেত্রে। সো এর আনসার হবে ক নাম্বার, অর্থাৎ 1 ও 2। তারপর দেখো, শরীরের বিষাক্ত পদার্থ শরীর থেকে বের হয় শরীরের বিষাক্ত পদার্থ শরীর থেকে বের হয় প্রস্রাবের মাধ্যমে এবং ঘামের মাধ্যমে। সো এর আনসার হবে 1 আর 3, অর্থাৎ খ নাম্বার। কাঠ হলো বিশেষ ধরনের সেলুলোজ, ঠিক আছে। তারপর হচ্ছে কার্বন যৌগ, তাও ঠিক আছে, এবং অজৈব যৌগ না, এটা হচ্ছে মূলত জৈব যৌগ। সো আনসার হবে 1 আর 2, অর্থাৎ ক নাম্বার। উদ্ভিদ জীবদেহ যেসব জটিল অণু দ্বারা গঠিত সেগুলো হচ্ছে ডিএনএ, প্রোটিন এবং ক্যালসিয়ামের যৌগ। ডিএনএ এবং প্রোটিন ঠিক আছে, ক্যালসিয়ামের যৌগ কিভাবে হলো, সেটা হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে যে আমাদের হাড় বা আমাদের দাঁত, এগুলা ফরমেশনে হেল্প করে। সো আবার জীবদেহ যে সকল জটিল অণু দ্বারা গঠিত সেটা হচ্ছে ডিএনএ, প্রোটিন এবং ক্যালসিয়াম। তারপরে দেখো, কাঠ বা প্রাকৃতিক গ্যাস পুড়ালে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, হিট উৎপন্ন হয়, কার্বন কণা উৎপন্ন হয়। এগুলো মূলত কিসের ক্ষেত্রে, অসম্পূর্ণ দহনের ক্ষেত্রে। সো এর আনসার হবে 4 নাম্বারটা 1, 2, 3। তারপর দাহ্য পদার্থ সমূহের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা সহজে আগুন ধরে যায়। হ্যাঁ, আগুন ধরে যায়। এগুলা এদের বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এবং এগুলা বিষাক্ত পদার্থ না। দাহ্য পদার্থগুলা কিন্তু বিষাক্ত না, এরা শুধুমাত্র আগুন ধরে যায়, এটাই হচ্ছে তাদের কারণ। তারপর তো এর আনসার হবে 1 আর 2, সো ক নাম্বারটা আনসার। জীব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, জীবের জন্ম ও বৃদ্ধি, ঠিক আছে, খাদ্য সঞ্চয় প্রক্রিয়া। সো এর আনসার হবে 3টা। প্রথমটা বুঝলাম যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেকেন্ডটা হচ্ছে এই যে আমাদের বডির মধ্যে মেটাবলিজম হয়, এখানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং আমাদের যে বেড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হরমোন কাজ করে। সো এক্ষেত্রে রসায়নের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এবং আমাদের খাদ্যে যে খাদ্য সঞ্চয় হয়, জীবের খাদ্য সঞ্চয়, আমাদের বডির মধ্যে যে কার্বোহাইড্রেট স্টোর হয় বা ফ্যাট স্টোর হয়, এগুলা হচ্ছে, বা এই যে উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা হচ্ছে কিন্তু একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। সো এটা আনসার হবে ঘ নাম্বার, অর্থাৎ 1, 2, 3। তারপর পানি দূষণের জন্য দায়ী হচ্ছে সার ও কীটনাশক, অবশ্যই। তারপর সাবান ও শ্যাম্পু, ঠিক আছে, এবং এরোসোল ও কয়েল না, এরোসোল এবং কয়েল এগুলা হচ্ছে বায়ু দূষণের জন্য দায়ী। সো সার ও কীটনাশক, সাবান এবং শ্যাম্পু। সো এর আনসার হবে ক এবং খ। তারপর ভারী ধাতু সমূহ হচ্ছে পারদ, লেড, আর্সেনিক, ঠিক আছে। পরিবেশ দূষণ করে, এটাও আনসার ঠিক আছে, এবং খাদ্য চক্রের মাধ্যমে মানবদেহের মধ্যে প্রবেশ করে, হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের এই যে ভারী ধাতুগুলা, এগুলা বিভিন্ন পশু পাখি, যেমন ওই যে হাঁস মুরগি বা মাছের মাধ্যমে আমাদের বডির মধ্যে কিন্তু প্রবেশ করে। সো এটা আমাদের বডির মধ্যে টক্সিক ইফেক্ট সৃষ্টি করতে পারে। আচ্ছা, এর আনসার হচ্ছে ঘ নাম্বার। অ্যাপ্লিকেশন দেখো, যে বলছে যে উত্তেজক পদার্থ হচ্ছে লঘু ডাস্ট, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ এটা ঠিক আছে। লঘু অ্যাসিড এবং ক্ষার, এটাও ঠিক আছে, এবং চুক এবং শ্বসনতন্ত্রের ক্ষতি করে, এটাও ঠিক আছে। সো এর আনসার হবে 1, 2, 3। তারপরে দেখো, জৈব পার অক্সাইড একটা দাহ্য পদার্থ না, এটা তো হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ, তাহলে এটা আনসার হবে বি। আর হচ্ছে সাবধানে নাড়াচাড়া করতে হবে, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে আনসার হবে গ নাম্বার। তারপরে হচ্ছে যে অসাধু মাছ বিক্রেতা ফজল দীর্ঘদিন মাছ তাজা রাখার জন্য এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে। এদিকে তার ভাই ফরিদ ফসলের ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে। ফজল কোন রাসায়নিক পদার্থটি মাছে ব্যবহার করে, সেটা হচ্ছে ফরমালিন। ফরমালিনের সংকেত হচ্ছে H।
CHO, এটা হচ্ছে মিথানেল, এটা হচ্ছে ফরমালিনের সংকেত। এটা আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর, এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। ফরিদের ফসলের ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি? পদার্থ হচ্ছে তোমার পোকামাকড় ধ্বংস করে, ঠিক আছে, পানি দূষণ করে, বায়ু দূষণ করে। হ্যাঁ, এটা যখন পানির সাথে মিশে যায় তখন পানির ক্ষতি করে, এবং এটা যখন বায়ুর সাথে মিশে যায় তখন এটা বায়ু দূষণও করতে পারে। সো এর আনসার হবে 1, 2, 3। তারপরে এই চিহ্নটা দেখো, এই চিহ্নটা হচ্ছে পরিবেশের ক্ষেত্রে এই যে ঝুঁকিপূর্ণ একটা চিহ্ন। সো এখানে বলছে যে উক্ত সাংকেতিক চিহ্নটি কোন মৌলটির জন্য প্রযোজ্য? এগুলা মূলত ভারী ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। সো ভারী ধাতু কোনগুলা? এগুলা হচ্ছে লেড, মার্কারি, তারপর হচ্ছে আর্সেনিক, তারপরে কোবাল্ট, এগুলা হচ্ছে ভারী ধাতু। সো এর আনসার হবে খ নাম্বারটা। তারপরে দেখো যে উল্লেখিত সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষতিকর দিক থেকে রক্ষা পেতে ব্যবহারের পর যেখানে সেখানে ফেলা যাবে না, অবশ্যই যথাসম্ভব পুনঃপ্রক্রিয়াজাতকরণ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এবং পুকুরের পানিতে ফেলতে হবে না, এটা করা যাবে না। সো এর আনসার হবে ক নাম্বার, 1 ও 2। আচ্ছা, তারপরে দেখো যে এ সাংকেতিক চিহ্ন দ্বারা কোনটি বোঝানো হচ্ছে? এ সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে এটা দেহের শোষণ তন্ত্রের সংক্রমণের তন্ত্রের জন্য সংবেদনশীল পদার্থ। কারণ কি, এখানে মানুষের ছবি আছে এবং এই দেখো এই বুকের মধ্যে এই চিহ্নটা দেয়া আছে, অর্থাৎ দেহের শোষণ তন্ত্রের সংক্রান্ত তন্ত্রের জন্য সংবেদনশীল পদার্থ। সো এটার আনসার হবে ঘ নাম্বারটা। বিচিহ্নিত পদার্থের ক্ষেত্রে ক্ষতিকর দিক থেকে রক্ষা পাওয়ার উপায়, এটা হচ্ছে নিরাপদ দূরত্বে রাখতে হবে অবশ্যই, উপযুক্ত পোশাক পরিধান করতে হবে যখন ল্যাবরেটরিতে যাওয়া হবে, এবং চোখে বিশেষ ধরনের চশমা পরিধান করতে হবে। ঠিক আছে, তিনটাই আনসার হবে। সো এর আনসার হবে ঘ নাম্বারটা। তারপর দেখো উদ্ভিদ একটি রাসায়নিক প্রক্রিয়ায় তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সবুজ অংশ হচ্ছে তার পাতা, এবং গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট, এটার সংকেত হচ্ছে C6H12O6, এবং রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। আচ্ছা, উদ্দীপকের প্রক্রিয়াটি কোনটি? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এবং উক্ত প্রক্রিয়া উপজাত হিসাবে তৈরি হয় দুইটা জিনিস তৈরি হয়, এটা হচ্ছে পানি এবং অক্সিজেন। সো এখানে অক্সিজেন আছে, সো এর আনসার হবে অক্সিজেন। উল্লেখিত প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক। কারণ কি? কারণ হচ্ছে এই দেখো, কার্বন ডাই অক্সাইড পানির উপস্থিতিতে মানে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় কি তৈরি করলো? গ্লুকোজ এবং অক্সিজেন, এবং সাথে এই জায়গার মধ্যে থাকবে পানি। সো মেইন উপাদান কোনগুলা? এগুলা হচ্ছে যেগুলা তৈরির জন্য প্রয়োজন, এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল, সূর্যালোক। তাহলে আনসারের অপশনের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক। সো এর আনসার হবে ঘ নাম্বার। একদল শিক্ষার্থী বনভোজনে গিয়ে বন থেকে কাঠ সংগ্রহ করে তা পুড়িয়ে রান্না করলো। রান্না শেষে তারা লক্ষ্য করলো পাত্রের গায়ে কালো রঙের আস্তরণ পড়েছে। পরীক্ষার উদ্দীপকের ঘটনাটি কাঠের কি ঘটেছে? এখানে কাঠের মধ্যে দহন ঘটেছে। কারণ কি? এই দেখো এই জায়গার মধ্যে কোনো জ্বালানো হচ্ছে। জ্বালানো হচ্ছে মানে কি? কোনো কিছু অক্সিজেনের উপস্থিতির জলে আমরা যে অক্সিজেনের উপস্থিতি কোনো কিছু জ্বালাই, এর মানে হচ্ছে এখানে অক্সিজেনের উপস্থিতি ঘটানো হয়, অর্থাৎ দহন ঘটানো হয়। আর কোনো কিছু নিবানোর ক্ষেত্রে ইউজ করা হয় কার্বন ডাইঅক্সাইড। সো জ্বালানোর ক্ষেত্রে ইউজ করা হয় অক্সিজেন, এবং দহনের ক্ষেত্রে ইউজ করা হয় কার্বন ডাইঅক্সাইড। তারপরে হচ্ছে পাত্রের গায়ের পদার্থটি কার্বন কণা, অবশ্যই। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা উড়ে উড়ে যাবে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে এর আনসার হবে খ নাম্বার। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে, সেটা তোমার অনেক ভালো লাগবে। সো স্টে টিউন উইথ আস।